হতে পারে। আবার একটু ড্র করি, ভালো করে কনসেপ্টটাকে বুঝি। আচ্ছা, নাম্বারিং গুলো করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, মোটামুটি একটা ওভারঅল ড্র করে দিচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা প্রিভিয়াস ডাউন ট্রেন্ড পেয়ে গেলাম। ওকে, এবার ডাউন ট্রেন্ড পাওয়ার পর এখানে আমরা কি পাচ্ছি? একটা সিগন্যাল ক্যান্ডেল। খুব ভালো কথা। সিগন্যাল ক্যান্ডেলের নেক্সট হাইটা যখন ব্রেক করছে, ওপেন ক্লোজিং, এটা আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল, রাইট? কনফার্মেশনের পরে আমরা কি পেলাম? এন্ট্রি পেলাম। 7 নম্বর ক্যান্ডেলে আমরা কি পেয়ে যাচ্ছি? এন্ট্রিও পেয়ে গেলাম। ওকে, এন্ট্রি নিলাম। ধরুন সাপোজ আপনার 520 টাকায় আপনি এন্ট্রি নিয়েছেন, বাইং এন্ট্রি নিলেন। প্রাইসটা দেখা যাচ্ছে এখানে আপনার নিয়ার অ্যাবাউট 510, এখানে 500, এখানে 480-তে চলে আসবে। সাপোজ আপনি এন্ট্রি করলেন আর প্রাইস নিচে চলে আসলো, তাহলে আপনাদের কি হবে এখানে? তাহলে আপনি তো মোটামুটি মার্কেটে ভেবেছিলেন 520 টাকায় আপনি বুক করবেন, মানে আপনি বাই করবেন, 540 টাকা হলে আপনি সেল করে দেবেন, রাইট? আপনি সেল করে দেবেন, আপনি 20 পয়েন্ট প্রফিট নেবেন এখান থেকে এক্সপেক্ট করে বসেছিলেন। 100টা কোয়ান্টিটি আপনার কাছে ছিল, 2000 টাকা প্রফিট করে বেরোবেন। এবার দেখা যাচ্ছে আপনি 520 টাকায় নিয়েছেন, প্রাইস চলে গেছে 480 টাকা, মানে 40 পয়েন্ট ইন্টু 100 আপনার কাছে কি দেখাবে? 4000। কি দেখাবে? প্রাইস যদি আপনার ডাইরেকশনে না যায় আপনাদের, তাহলে কি হবে? সেখানে প্রাইস নিচে চলে আসলে কি হবে? রাইট, লস হবে। একদম তাই, আমাদের প্রত্যেকের কি হবে? লস হবে, রাইট? 4000 টাকা লস। এবার আপনি কত টাকা ইনকাম করতে এসেছিলেন? 2000 টাকা লস। কত নিচ্ছেন? 4000 টাকা। 4000 টাকা লস দেখার পরেও আমরা কি করি? আমরা সেই স্টকটাকে ধরে রাখি, রাখি তো? রাখি, সেই স্টকটাকে ধরে রাখি। এবং ধরে রাখার পর আমরা ভগবানকে সারা বছর না ডেকে সেই সময় ডাকা শুরু করি, ভগবান প্রাইসটা একটু উঠিয়ে দাও, উপরে নিয়ে যাক, আমি আমার যা বাইং প্রাইস আছে তখন আসলে আমি বেরিয়ে যাব। প্রাইস আসলো, আবার উপরে যাচ্ছে, ভগবান বাহ, খুব ভালো। যেই আসলো দুম করে আবার দেখা যাচ্ছে এখানে কি করলো? রেড ক্যান্ডেল বানিয়ে আবার প্রাইসটা ফেলে দিল, আবার রেড ক্যান্ডেল বানিয়ে আরো নিচে চলে আসলো, 470 টাকা 60 টাকায় চলে আসলো। এই তো হয় মার্কেট, তাই না? হয় না আমাদের সাথে এটা? প্র্যাকটিক্যালি হয়েছে? কজনের সাথে এরকম হয়েছে একটু বলুন, চ্যাটে আমাকে বলুন, আমি দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না। অনেস্টলি আনসার দিন, কতজন হয়েছে? যেই লস তখনই সঙ্গে সঙ্গে হোল্ড। লস তো নেওয়া যাবে না, মার্কেটে প্রফিট করতে এসছি, রাইট? মার্কেটে প্রফিট করতে এসছি বাবা, লস আবার কি? সে তো কোনোদিন নাম শুনিনি। লস আমরা অ্যাকসেপ্ট করবো না, রাইট? কখনোই অ্যাকসেপ্ট করি না, এটাই আমাদের বড় ইগোর প্রবলেম। ঠিক আছে, ওকে, অনেকেই বলেছেন। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা স্টপ লস ইউজ করতে পারি, রাইট? স্টপ লস, স্টপ লস কি? অর্থাৎ আপনার যে লসটা, সেই লসটা আপনি কন্ট্রোল করতে পারেন, সেই লসটা আপনারা কন্ট্রোল করতে পারেন। এবার কন্ট্রোল কিভাবে করা যায়? ঠিক আছে, স্টপ লস কন্ট্রোল আমরা কি করে করব? ধরুন আপনি মোটামুটি দু রকম ভাবে আমি স্টপ লসটাকে বলি। এক হচ্ছে ক্যালকুলেটিভ,
ক্যালকুলেটিভ স্টপ লস। ঠিক আছে, সেটা কিরকম হয়? ধরুন আপনি মনে করেছেন যে আমি 520 টাকায় বাই করছি, আমি এখান থেকে 20 পয়েন্ট নেব, অর্থাৎ আমি সেল করব 540 টাকায়, রাইট? আমি 20 পয়েন্টের প্রফিট করব। আবার আপনি ভাবছেন যদি ঠিক আছে প্রাইস যদি আমার ডাইরেকশনে না যায়, আমি স্টপ লস বসাবো কততে? 520 টাকায় বাই করেছি, আমি 500 টাকায় বসিয়ে দেবো। মানে আমি কি করব, লসও নেবো 20 পয়েন্টের। ঠিক আছে, 500 টাকায় আমি সেল করছি। বোঝা গেল জিনিসটা? তাহলে 20 পয়েন্টের আমি প্রফিট নেব, আবার 20 পয়েন্টেরই লস নেব, এরকমও হয়। আবার এরকম অনেকে আছেন নিজের অ্যাপেটাইট বুঝে রিস্ক নেন। আপনি মনে করছেন এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনার 5,000 টাকা লস নেওয়ার মতো ক্ষমতাটা রয়েছে, আপনার রিস্ক অ্যাপেটাইট অনেকটা বেশি। অনেকে এরকমও আছেন, হোল্ড করে যান, 5,000 টাকা লস হচ্ছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 7,000 টাকা লস হচ্ছে, তাও কোনো ব্যাপার। অনেকে এরকম ভাবেও কাজ করেন যে স্টপ লস বলে কি জিনিস হয় তা সেটা জানেনি। সেটা কখনোই করা উচিত না। আপনি আপনার রিস্কের অ্যাপেটাইট বুঝে আপনি কিন্তু একটা স্টপ লস এখানে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি ভেবেছিলেন যে আপনি 500 টাকায় বেরোবেন, সেখানে দেখা যাচ্ছে আপনি রেখেছেন 480 টাকায় স্টপ লস। মানে আপনি 40 পয়েন্ট আপনি নিয়ার অ্যাবাউট ধরুন আপনি স্টপ লস রাখতে চাই, আপনি 4,000 টাকা বেয়ার করতে পারবেন, মার্কেটকে দিতে পারবেন, আপনার সেই অ্যাপেটাইট রয়েছে। তাহলে সেইভাবেও ক্যালকুলেটিভ ওয়েতে ভাবা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আরেক রকম স্টপ লস হয়, সেটা হচ্ছে ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ স্টপ লস। সরি, ক্যালকুলেটিভ তো বললাম, সরি সরি সরি, লজিক্যাল লজিক্যাল স্টপ লস। ঠিক আছে, লজিক্যাল স্টপ লস জিনিসটা কি হয়, সেটা হচ্ছে আজকে আমরা দেখা যাচ্ছে ব্যাক হিস্টোরিক্যাল যা ডেটা রয়েছে, আজকে যা যা আমরা পড়ছি, আমি তো হিস্টোরিক্যাল ডেটাই দেখাচ্ছি আপনাদের, তাতে দেখা যাচ্ছে যারা রিসার্চ অ্যানালিস্ট রয়েছেন, মার্কেটে অ্যানালিস্ট রয়েছেন, তারা কি করেন, মার্কেটে বিভিন্ন রকম রিসার্চ করেন। ঠিক আছে, না সুমন বাবু একটু বোঝার চেষ্টা করুন। তারপরে রিসার্চ অ্যানালিস্ট রয়েছেন, টেকনিক্যাল অ্যানালিস্ট রয়েছেন, তারা কি করে, তারা ব্যাক ব্যাক হিস্টোরিক্যাল ডেটা চেক করে। তারা চেক করে দেখা যাচ্ছে 70% অফ দ্য টাইম, 70% অফ দ্য টাইম সেখানে কি হয়, আপনার লজিক্যাল স্টপ লস যারা ইউজ করছেন, লজিক্যাল স্টপ লস যারা ইউজ করেন তাদের এসএল হিট হয় না। ঠিক আছে, তাদের এসএল হিট হয় না। 30% অফ দ্য টাইম দেখা গেছে স্টপ লস হিট হয়, এসএল হিট হয়, কিন্তু 70% অফ দ্য টাইম দেখা গেছে স্টপ লস হিট হয়। সো কোনটা বেটার আমার কাছে? আমার কাছে লজিক্যালে যাওয়া বেটার, না আমি আমার রিস্ক অ্যাপেটাইট বুঝে আমি 5-7 হাজার টাকা লস দেখাচ্ছে, আমি সেই অ্যাপেটাইট বুঝেও লস রাখতে, কোনটা বেটার? আপনাদের কি মনে হয় কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি? রাইট, তাহলে আমরা অফকোর্স লজিক্যালি যাব। ঠিক আছে, সেখানে আমাকে কি একজন স্ক্রিনশট পাঠিয়েছেন, আচ্ছা আচ্ছা ওকে। ওরে বাবা, এই যে ইন্ডেক্সে প্রথমেই তো সমস্যা, আমরা স্টক মার্কেটে তো শর্টকাট খুঁজি না, এই জন্য আজ এই সমস্যা, আর কিছু না। কেশব, কে পাঠিয়েছিলেন এটা? হ্যাঁ, কেশব বাবু, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অলওয়েজ আমরা অলওয়েজ একটা লজিক্যাল স্টপ লস ইউজ করব। সেটা কি? লজিক্যাল স্টপ লস আমাদের ব্যাক হিস্ট্রি ডেটা দেখে যেটা বোঝা গেছে, আমরা স্টপ লসটাকে বসাবো আমাদের ঠিক সিগন্যাল ক্যান্ডেলের নিচে। আমাদের সিগন্যাল ক্যান্ডেল কোনটা? হ্যামার ক্যান্ডেল। তার নিচে আমরা এই লো পয়েন্টটা, যেটা লোয়ার প্রাইস আছে, লোয়ার প্রাইস, সেইটা আমাদের কাছে স্টপ। আমি দেখাবো ম্যাক্সিমাম অফ দ্য টাইম, ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনাদের কিন্তু স্টপ লস হিট হবে না। ঠিক আছে,
আবার এক্সপ্লেন করবো? এক্সপ্লেন করার তো কিছু নেই, আমি জাস্ট জিনিসটাকে বললাম। আমরা যখন দেখতে পাচ্ছি মার্কেটে তো বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন রকম কি রয়েছে, যারা টেকনিক্যাল অ্যানালিস্ট রয়েছেন তারা ব্যাক হিস্টোরিক্যাল ডেটা চেক করেন, তারা দেখেন বিভিন্ন রকম রিসার্চ করেন। রিসার্চ করে দেখা গেছে আমরা 70% অফ দ্য টাইম লজিক্যাল স্টপ লস যদি আমরা ইউজ করি সেখানে হিট হয় না এসএল। 30% অফ দ্য টাইম এসএল হিট হয়, কারণ এটা তো মার্কেট। আমিও জানি না, আপনিও জানেন, হতেই পারে লস, আমারও লস হয় আমি যদি মিথ্যা কথা বলি। হ্যাঁ ডেফিনেটলি, সেটা লসটাকে কিভাবে মিনিমাইজ করে আমি লসটাকে কিভাবে, সরি, আমার প্রফিটটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করবো সেটাই আমার উদ্দেশ্য। আমার লসটাকে মিনিমাইজ করতে হবে, ঠিক আছে? আমি যদি মোটামুটি ক্যালকুলেটিভ ওয়েতে যাই তাহলে লসটা আমার মিনিমাইজ হয় না, তখন সবসময়ের জন্য সেটা ম্যাক্সিমাইজ হয়ে যায়, কারণ আমার সাইকোলজি নষ্ট হয়ে যায়। তো আমি তো হোল্ড করার চিন্তা ভাবনা, আরেকটু হোল্ড করি, আরেকটু হোল্ড করি, আরেকটু হোল্ড করি, এই করতে থাকি। এই করতে করতে দেখবেন প্রাইস আরো পড়ে যাচ্ছে, তারপরে শেষমেশ বড়সড় একটা লস আর নেওয়া যাচ্ছে না, তখন মার্কেটকে দুটো অকথ্য ভাষায় গালিগালাজ করে বেরিয়ে নমস্কার দিয়ে বেরিয়ে আসতে হবে, তাই না? তো সেই কারণে আমরা দেখেছি লসটাকে যদি মিনিমাইজ করতে হয় তাহলে লজিক্যাল ওয়েতে স্টপ লস ইউজ করা বেটার অলওয়েজ, ঠিক আছে? তাহলে লজিক্যাল ওয়েতে আমরা যখন স্টপ লস ইউজ করব সব সময়ের জন্য, এই যে সিগন্যাল ক্যান্ডেলের যেটা লো প্রাইস এটা, তারপরে আমরা এইখানটাও দেখলাম এই যে সিগন্যাল ক্যান্ডেলের লো, ঠিক এই জায়গাটা আমরা স্টপ লস বসাবো। যখনই আমরা সবার প্রথমে আমাদের কি কাজ, আমরা যখন কোনো স্টক ধরুন 520 টাকায় বাই করলাম, এখানে একটা ডাউন ট্রেন্ডের পর হ্যামার পেলাম, কনফার্মেশন, তার উপরে বাই করলাম, রাইট? এবার যখনই আপনি বাই করলেন, বাই করার পর আমাদের নেক্সট কাজ কি, আমাদের এখানে যদি দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 500 টাকা আমার কাছে কি আছে, এটা স্টপ লস, রাইট? এটা আমার স্টপ লস। সবার প্রথমে আমাকে স্টপ লসটাকে বসিয়ে দিন। তারপরে ওই যে টার্গেট গুলো বলেছিলাম, প্রত্যেকটা টার্গেট 540, 550, 560, যেভাবে আপনি টার্গেট সিলেক্ট করছেন সেইভাবে আপনি ভাবুন। আগে স্টপ লস, ট্রেড নেওয়ার আগে ভাবতে হবে, ট্রেড নিয়ে ভাবলে আর হবে, ততক্ষণে দেরি হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না ভগবানকে ডাকা ছাড়া, রাইট? তাহলে আমরা যখন কোনো অ্যানালিসিস করি সব সময়ের জন্য অ্যানালিসিসে দেখা গেছে যে আপনি লজিক্যাল স্টপ লস ইউজ করুন, দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম, আমি লাইভ চার্টেও দেখাবো, স্টপ লস হিট হয় না, ঠিক আছে? চলুন একটু চার্টে গিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার। দেখুন এটাই তো তখন দেখাচ্ছিলাম, এটা তো আপনার হিসাব মতো এই যে লো পয়েন্টটা আপনার লজিক্যাল স্টপ লস, দেখুন আপনার টার্গেট দিয়ে গেছে, টার্গেট কতটা গেছে, তারপরেও উপরে গেছে, প্রাইস আসেইনি, স্টপ লস হিট হয়। এটা একটা দেখলাম, ঠিক আছে, চলুন আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি। আর এরকম এসছে কিনা, হ্যাঁ দেখুন এইখানেও এসছে। এখানে একটা মজার বিষয় দেখুন, দেখুন এখান থেকে একটা ডাউন ট্রেন্ড আসছিল, রাইট? ডাউন ট্রেন্ড আসার পর আমার কাছে এটা হ্যামার ক্যান্ডেলের ঠিক হাইটা আমি মার্ক দিলাম, তাহলে কনফার্মেশন ক্যান্ডেল কোনটা আমার কাছে, এইটা কনফার্মেশন, হাই এর উপরে ক্লোজিং এইটা দিয়েছে এই ক্যান্ডেল। এবার কনফার্মেশন ক্যান্ডেলের উপরে আমি একটা লাইন ড্র, রাইট? স্টপ লস কোথায় হবে, এইখানটা, স্টপ লস এইখানটা। টার্গেট যদি ধরি আমি, এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, দেখুন তো স্টপ লস হিট হচ্ছে না টার্গেট হিট হচ্ছে, হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা চলুন এটা গেল, আবার একটু দেখি, ঘোরাঘুরি করি একটু চার্টের মধ্যে। আচ্ছা এইখানটা, এটা না, এটা হ্যামার হয়নি, এটা মাঝামাঝি হয়েছে। উম কোথায় গেল হ্যামার, সাইডওয়েজ আর সাইডওয়েজ, সে কি হ্যামার ক্যান্ডেল কোথায় গেল? উম এইখানটা দেখুন,
এখানে একটা ডাউন ট্রেন্ডের পরে আমরা হ্যামার পেয়েছি, এই হ্যামারের পরে আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিন পেয়েছি, রাইট? তাহলে এটা আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল, হ্যামারের উপরে কনফার্মেশনের হাইটা আমি মার্ক করেছি। আচ্ছা, হ্যামারের পরে আমি হ্যামারের বডির হাইটাকেও মার্ক করে দিলাম, রাইট? এবার আমার টার্গেট গুলো আমি এখানে দেখতে পাচ্ছি, টার্গেট, রাইট? তাহলে আমার এই ক্যান্ডেলে ক্লোজিং এসছে, এই ক্যান্ডেলে এন্ট্রি হবে আমার। দেখুন তো প্রিভিয়াস এই যে টার্গেট এসছে, এটারও টার্গেট এসছে, এর উপরে এখানেও টার্গেট এসছে। এই স্টপ লস কোথায় ছিল? স্টপ লস, স্টপ লস এটা লো, দেখুন তো টার্গেট এসছে, স্টপ লস হিট হয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম। সঠিক জায়গায় ক্যাচ করতে হবে, প্রিভিয়াস ট্রেন্ড ডাউন, ক্রাইটেরিয়া দেখতে হবে, নেক্সট ক্যান্ডেল গ্রিন কনফার্মেশন পাচ্ছেন, তারপরে হয়তো ক্যান্ডেল পাননি, তারপরে ক্যান্ডেল এন্ট্রি পেয়েছেন, ঠিক আছে, এন্ট্রি নিয়েছি, টার্গেট এসে গেছে, টার্গেট এসে গেছে, ঠিক আছে। বোঝা গেল এই জায়গাটা কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে একটু কুইকলি রেসপন্স করুন চ্যাটে, সবার ক্লিয়ার? একদম পারফেক্ট। নেক্সট ডে থেকে আপনারাও প্র্যাকটিস করে বুঝতে পারবেন, আমাকে তো ডেফিনেটলি পাঠাবেন। সুজিত বাবু বলছেন আরেকবার বোঝাবেন। সুজিত বাবু, আপনাকে আমি আনমিউটের অ্যাক্সেস দিচ্ছি, আপনি আমাকে একবার বুঝিয়ে বলুন যে আপনার কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। স্যার আমি এই কনফার্মেশন ক্যান্ডেলের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, একটু ওটা কি যদি বুঝতে একটু পারছেন না বলুন, কনফার্মেশন ক্যান্ডেলের ব্যাপারটা। না মানে এই যে কনফার্মেশন ক্যান্ডেল যেটা তৈরি হলো হুম, তার হাইটাকে আমরা স্টপ লস ধরবো। কনফার্মেশনের ক্যান্ডেলের হাই কখনো সরি স্টপ হাই লস না, হয় না। লোটাকে লোটাকে কনফার্মেশন ক্যান্ডেল বলেছি না সিগন্যাল ক্যান্ডেল বললাম? এটা কি আমার কাছে হ্যামার ক্যান্ডেল, সিগন্যাল ক্যান্ডেল তো। হ্যাঁ, সিগন্যাল ক্যান্ডেলের লো বলেছি স্টপ লোটা লস। হচ্ছে স্টপ লস। আচ্ছা আচ্ছা সিগন্যাল ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যখন হাই ক্লোজিং দিচ্ছে সেটা আমার কাছে কনফার্মেশন। আচ্ছা কনফার্মেশনের হাই যখন যে ক্যান্ডেলটা গ্রিন কালারের ক্যান্ডেল আমাকে ক্লোজিং দিচ্ছে সেই কালার ক্যান্ডেলে আমার এন্ট্রি, তাহলে এটা আমার কাছে এন্ট্রি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা কেশব বাবু আপনি বলছেন আরেকবার, আচ্ছা কেশব বাবু আপনাকেও আমি আনমিউটেড অ্যাক্সেস দিচ্ছি, আপনি আমাকে একটু বলুন কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। স্যার আমার কাছে পুরোটাই মানে ক্লিয়ার। আমি শুধু জানতে চাইছি যে আমি এই স্টপ লসটা কি করে করব? স্টপ লসটা আমি এই তো এখানটা স্টপ লসটা বসাবেন, কি করে করবেন বসাবেন সেগুলো লাইভ মার্কেট, এখন কিভাবে দেখবেন সেটা তো ক্লাস হচ্ছে না, যখন হবে আমি তখন বলবো, লাইভ মার্কেট ক্লাসে বলবো কিভাবে স্টপ লস বসাবেন, কিভাবে বাই করবেন, কিভাবে সমস্ত কিছু মডিফাই করা যায়, এডিট করা যায়, সবকিছু দেখো, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এটা কি নিফটি অপশনের ক্ষেত্রে পসিবল? হ্যাঁ, কাজ করতে পারেন আপনারা যদি মোটামুটি নিফটিতে এতটাই ইন্টারেস্টেড হন, লস যদি বাড়াতে চান, শিখেও তো লাভ হচ্ছে না, তাহলে আপনারা লস বাড়ান, অসুবিধা নেই, আমি আপত্তি করি না কাউকে, করুন না, নিফটিতে লস করে এসছেন এখানে, তাই জন্যই তো শিখতে এসছেন, এবার সেটা যদি একদিনেই প্রথমেই মনে করেন ব্যাস শিখে গেছেন, ট্রেড করবেন, করুন, লস করুন, তারপরে আবার বলবেন স্যার ভুল হয়ে গেছে আর করুন, ঠিক আছে। সবসময় শর্টকাট, যারা যারা আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট ক্লাসে যারা যারা শর্টকাট খুঁজছেন বেশি দিনের জন্য মার্কেটে আসেন। আচ্ছা, না এখনো সবাই করে উঠতে পারেনি বোধহয়, অনেকেই আছেন জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি আমরা স্টার্ট করি। 9:30 হয়নি তো, হয়তো 1 মিনিটের জন্য ওয়েট করছেন কেউ। এনিওয়েজ তাহলে ঠিক আছে, হ্যামার আমাদের কাছে কমপ্লিট। তাহলে হ্যামার কিন্তু আমরা নেক্সট ডে যখন হোমওয়ার্কে করব, প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটামুটি র্যান্ডম বেসিস সবাই চার্ট দেখবেন, চার্টে গিয়ে মোটামুটি দেখবেন, প্র্যাকটিস করবেন। হুম। আর যাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়নি বা নেই তারা কিন্তু অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন, কারণ আমি যখন বলবো ট্রেড করার কথা, প্র্যাকটিস যদি না করেন শেখার সাথে সাথে, তাহলে কিন্তু কনফিডেন্সটা গ্রো হবে না, ঠিক আছে। কারণ যে স্ট্র্যাটেজি গুলো শিখবো বা পড়বো, যে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, ওকে।
আচ্ছা চলুন তাহলে মোটামুটি আমাদের হ্যামার কমপ্লিট। এবার আমরা নেক্সট যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে সেটাই যাব, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান বিয়ারিশ রিভার্সাল। বিয়ারিশ রিভার্সালের আচ্ছা হ্যাঙ্গিং ম্যান কিরকম দেখতে হয় ক্যান্ডেলটা একটু ড্র করে নিই। ওকে, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটাও হচ্ছে হ্যামারের ঠিক যমজ ভাই, আর হ্যামারেরই যমজ ভাই। আচ্ছা চলুন হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ক্রাইটেরিয়া গুলো একটু লিখে নিই। প্রিভিয়াস ট্রেন্ড এখানে কি হবে সবাই একটু বলুন আমাকে, প্রিভিয়াস ট্রেন্ড কি হবে? কুইকলি একটু চ্যাটে রেসপন্স সবার পাবো। প্রিভিয়াস ট্রেন্ড কি হবে? আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড সেটা লিখ, বুলিশ বিয়ারিশ না, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। অনেক মিক্স আপ আনসার আসছে। সুজিত বাবু রং আনসার, প্রদীপ বাবু রং আনসার, কেশব বাবু রং আনসার, শুভঙ্কর মাঝি রং আনসার, সাফিউল ইসলাম রং আনসার, অনেকেই রং আনসার পাচ্ছি। কি সবাই রিপ্লাই করুন, এতজন আছেন ক্লাসে সবাইকে তো রিপ্লাই করতে হবে নাকি, নাহলে শিখবেন কি করে? একদম, তাহলে বিয়ারিশ রিভার্সাল পড়ছি না আমরা, প্রাইস তো নিচের দিকে আসার কথা, রিভার্সাল জোন থেকে প্রাইস নিচের দিকে আসবে, তাহলে আমাদের কি হবে? প্রিভিয়াস ট্রেন্ড অলওয়েজ আপ ট্রেন্ড হবে, অলওয়েজ আপ ট্রেন্ড। আচ্ছা এবার লোয়ার শ্যাডো কি হবে? সেম জিনিস, গ্রেটার দেন ইকুয়ালস টু 2 টাইমস অফ দ্য বডি। যা বাবা কোথায় লিখলাম, না না 1 মিনিট, greater than equals to 2 times of the body. Upper shadow নীল or very small, থাকলেও খুব ছোট আর না থাকলে কোনো অসুবিধা নেই। এখানে কি হবে? নেক্সট ক্যান্ডেল should be a red candle and should show continue selling। ঠিক আছে, সাউন্ড কম, সাউন্ড তো ঠিকই আছে একদম পারফেক্ট, আমার মাইক রয়েছে একদম। প্রিভিয়াস ট্রেন্ড তাহলে আপ ট্রেন্ড পেলাম, রাইট? তাহলে আপ ট্রেন্ডের পরে যদি আমরা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেখি তাহলে সেটা কি বুঝবো? যে প্রাইস এখান থেকে হয়তো তার নিচের দিকে ডাইরেকশনে আসতে পারে। ওকে, লোয়ার শ্যাডো সেম, লোয়ার শ্যাডো এটা আমার কাছে লোয়ার শ্যাডো, 2 টাইমস অফ দ্য বডি, এটা বডি, রাইট? এখানে আপার শ্যাডো থাকতেও পারে, না থাকলেও কোনো অসুবিধা নেই, থাকলে যেন ছোট্ট একটু থাকে। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল কি বলছে? শুড বি আ রেড ক্যান্ডেল এন্ড শুড শো কন্টিনিউ সেলিং, অর্থাৎ নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেটা যেন রেড ক্যান্ডেল হয়। হ্যামারের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? গ্রিন ক্যান্ডেল, এখানে হবে নেক্সট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল। ওকে, সবার ক্লিয়ার? এই জায়গাটায় কোনো অসুবিধা? সঞ্জয় বাবু বলছেন সাউন্ড নেই কোনো, তো আমি কিছু বলতে পারবো না, আমি কি অডিবল? সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? সঞ্জয় বাবু আপনার দিক থেকে কোনো প্রবলেম হতে পারে? ওকে, ঠিক আছে, এই জায়গাটা সবার ক্লিয়ার? হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা কিরকম দেখতে হয়? একদম সেম, কিন্তু একদম সেম।
আচ্ছা দাঁড়ান, আমি সাউন্ডটাকে একবার চেক করে নিই। দেবশ্রী ম্যাডামও বলছেন, আমি তো একদম মাইক তো আমার একদম ওকে রয়েছে। এক মিনিট, আমি সাউন্ডটা একবার চেক করেই নিই তাও। হুম হুম, সাউন্ড তো ওকেই আছে। হ্যাঁ, সাউন্ড ওকেই আছে। যাদের ফোনে হয়তো একটু অসুবিধা হতে পারে, আপনারা হেডফোন ইউজ করুন, তাহলে অসুবিধা হবে। ওকে, ঠিক আছে। চলুন তাহলে, এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো? ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, তাহলে এইবার নেক্সট আমরা একটু এন্ট্রি এক্সিটটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান এখানে আমরা ড্র করলাম, ওকে ঠিক আছে, নো ইস্যু। এবার আমরা একটু এন্ট্রি এক্সিটটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রিভিয়াস ট্রেন্ড আমরা আপ ট্রেন্ড করেছি। ওকে, তাহলে এখানে একটু নাম্বারিং গুলো করে নি কুইকলি। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9টা ক্যান্ডেল মোটামুটি ড্র করে নিয়েছি। হ্যাঁ সুজিত বাবু, একদম তাই। আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কিন্তু ক্যান্ডেল স্টিকের কালার আমরা যে কোনো কালার দেখতে পারি, গ্রিন বা রেড, যে কোনো কালার, ডাজেন্ট ম্যাটার, বাট কোথায় ফর্মিং হচ্ছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? 1 থেকে 4 পর্যন্ত আমরা একটা স্ট্রং আপ ট্রেন্ড পেয়ে গেলাম, ক্রাইটেরিয়া ম্যাচ। 5 নম্বর ক্যান্ডেলটা আমাদের কাছে কি হবে? 5 নম্বর ক্যান্ডেলটাকে আমরা কি ক্যান্ডেল বলবো? কুইকলি সবার একটু রেসপন্স। একদম কারেক্ট, একদম কারেক্ট, সিগন্যাল ক্যান্ডেল, রাইট? সিগন্যাল ক্যান্ডেল আমাদের কাছে। আচ্ছা, নেক্সট কাজটা কি হবে? আগের বার তো হ্যামারে কি পড়েছিলাম আমরা? হাইটাকে মার্ক করেছিলাম, রাইট? কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমরা হাই মার্ক করেছিলাম। এবার হ্যাঙ্গিং ম্যান, এটা কি বেয়ারিশ রিভার্সাল? তাহলে আমাকে লোটাকে মার্ক করতে হবে, লো। তাহলে লোটাকে আমি একটা মার্ক করলাম, ওকে, আর হাই পয়েন্টটাকে মার্ক, দুটো পয়েন্ট মার্ক করলাম। কেন? এখানে কনফার্মেশন আর স্টপ লসের জন্য। তাহলে কনফার্মেশন এখানে কি হবে? কনফার্মেশন ক্যান্ডেল কোনটা হবে? কনফার্মেশন ক্যান্ডেল, সে কি এখনো মিক্স আপ আনসার আসছে কেন? না, 7th নাম্বার কেন বলছেন? 7th নাম্বার, আমরা তো লো এর ক্লোজিং নেক্সট ক্যান্ডেল কি পাচ্ছি? এই যে 6 নম্বরের ক্যান্ডেলের বডির তো ক্লোজিং পেয়েছি। 6 নম্বর ক্যান্ডেলে বডি ক্লোজিং পেয়েছি কি পাইনি? তাহলে আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল কোনটা হবে? 6 নম্বর ক্যান্ডেলটাই তো আমার কাছে কনফার্মেশন, এটাই আমার কাছে কনফার্মেশন, রাইট? নেক্সট ক্যান্ডেল রেড পেয়েছি, সেটাও আমার ক্রাইটেরিয়া ম্যাচ করেছে, হ্যাঙ্গিং ম্যানের লো ব্রেক করেছে, ক্লোজিং দিয়েছে বডির ক্লোজিং, তাহলে এটা আমার কাছে কনফার্মেশন। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল কোনটা হবে? এন্ট্রি ক্যান্ডেল কোনটা হবে? ওকে, ভেরি নাইস, সবাই বলছেন এন্ট্রি ক্যান্ডেল 7 নম্বর হবে, রাইট? কারণ 6 নম্বর ক্লোজিং এসছে, 6 নম্বরের লো পয়েন্টটা থেকে যদি আমি মার্ক করি, আমার কাছে 7 নম্বরের বডির ক্লোজিং আসছে, রাইট? তাহলে আমি
এই ক্যান্ডেলের 7 নম্বর ক্যান্ডেলে কি পাচ্ছি, একটা এন্ট্রি ক্যান্ডেল পাচ্ছি, রাইট? তাহলে আমরা এন্ট্রি কিসে নেব, এন্ট্রিটা কিসে নেব? প্রাইস তো নিচে যাচ্ছে, প্রাইস তো নিচে যাচ্ছে, প্রাইস তো নিচে যাচ্ছে, এখানে কি এন্ট্রি হবে না এক্সিট হবে? এক্সিট, আচ্ছা এক্সিট, ওকে। সবাই বলছেন এক্সিট করবেন, রাইট? আচ্ছা, বেশ, খুব ভালো কথা। আচ্ছা, কোন স্টকটা এক্সিট করবো? যেটা আমাদের পোর্টফোলিওতে যে স্টকটা আগে থেকে রয়েছে, যে স্টকটা আমরা অলরেডি বাই করে রেখেছিলাম, সেটাকেই আমরা এক্সিট করবো, তাই তো? প্রচুর কনফিউশন এখানে, স্যার আবার এন্ট্রি বলছেন, আবার কেউ কেউ বলছেন এক্সিট হবে, আবার কেউ বলছে সেল করব, বুঝতে পারছি না, কনফিউজড। ঠিক আছে, চলুন একটা জিনিস একটু, নতুন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। আমি জানি অনেকেই জানেন যে শর্ট সেল কনসেপ্ট, শর্ট সেল কনসেপ্ট কতজন এখানে জানেন? শর্ট সেল কনসেপ্টের ব্যাপারে কতজন এখানে আছেন যারা জানেন বা শোনেনি, নি একদম বিষয়টা নতুন? সুজিত বাবু জানেন, আচ্ছা নিউ, জানি না, দেখি কতজন জানেন কতজন জানেন না, সবাই একটু রিপ্লাই করবেন। একদম নিউ, আচ্ছা ঠিক আছে। ডোন্ট নো স্যার, ডোন্ট নো, নো আইডিয়া, নিউ নিউ, নো জানি না, এক দুজন জানেন একটু, যেটা বুঝতে পারছি। আচ্ছা, দেবশ্রী ম্যাডাম বলছেন শর্ট সেলের কথাই বললাম, আচ্ছা খুব ভালো কথা। বিফোর সেল দেন বাই, ওকে, বেশ সুন্দর উমেশ বাবু। ঠিক আছে, অনেকেই জানেন না, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি জানেন। আচ্ছা ধরুন, এবার বিষয়টা একটুখানি ডিটেলসে বোঝার চেষ্টা করি, সবাই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? শর্ট সেল কনসেপ্টটা কি হয়? প্রিভিয়াসলি আমরা এতদিন ধরে জানতাম আমরা লো প্রাইসে কোনো কিছু বাই করছি, রাইট? যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা শেয়ার মার্কেটে আমি স্টক বাই করতে পারি, বা যেটা আমি মোটামুটি মার্কেটে গিয়েও যখন আমরা কোনো কিছু কেনা বেচা করে থাকি, আমরা কি করি, আমরা লো প্রাইসে অলওয়েজ বাই করার চেষ্টা করি, প্রাইস, এবং প্রাইস যখন উপরে যায় তখন সেটাকে আমরা সেল করে দিই। অর্থাৎ সেল যখন করছি তাহলে সেখানে কি করছি, আমি আমার প্রফিট বুকিং করছি। এবার আপনি সারা দিন অ্যানালিসিস করছেন, আপনি অ্যানালিসিস করছেন, অ্যানালিসিস করে বুঝতে পারলেন যে আজকে এক্স ওয়াই জেড যে স্টকটা রয়েছে, এই স্টকটা আজকে নিচে যাবে, নিচে। আপনি অ্যানালিসিস করে বুঝতে পারছেন আজকে স্টকটা নিচে, ডাউন ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে নয়। তাহলে আপনি সারাদিন কি করবেন? সেখানে কোনো ট্রেড নেবেন না। আমরা কি কোনো ট্রেড নিতে পারবো না? সেখানে কোনো এন্ট্রি হবে না। আরে বাবা, স্টক মার্কেটে তো ইনকাম করতে এসেছি, তাহলে আমাকে তো বাই করব সেল করব সেটা তো কখনোই সম্ভব নয়। সবসময় তো আমাকে বাইং অপশন দেবে, সেল অপশন আমি প্রেস করব, আমি প্রফিট বুক করব, তা তো নয়। মার্কেট তো এক একদিন প্রচন্ড পরিমাণে ফল করে, আপনারা অনেকেই জানেন যে মার্কেট প্রচুর পরিমাণে ফল করছে, সব স্টক রেড হয়ে গেছে, রেড ব্লাড বলতে পারি। তা সেই সময় আমরা কি করব? অ্যানালিসিস করে আমি তো বুঝতে পারছি যে আজকে প্রাইস, এই স্টকটা আজকে সাপোজ যে কোনো, ধরুন আজকে আইটিসি স্টকটা আমি মনে করছি যে নিচে আসবে, তাহলে আমি কি করব? আমি তো অ্যানালিসিস করে বুঝতে পারছি যে আইটিসি স্টকটা সাপোজ 450 টাকায় আছে, এটা 440 টাকা পর্যন্ত যেতে পারে, আমি অ্যানালিসিস করে বসে আছি। তাহলে এখানে কি করা যায়? এখানে ধরুন আপনার যে ব্রোকার দাদা রয়েছে, মানে ব্রোকার প্ল্যাটফর্ম রয়েছে, যার কথা বলছি, যে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার যে ব্রোকার প্ল্যাটফর্মে রয়েছে, সেই ডিম্যাট অ্যাকাউন্টে মানে ব্রোকার দাদাকে আপনি বললেন আপনি মোটামুটি আজকে অ্যানালিসিস করেছেন আইটিসি স্টকটা আজকে নিচে যাবে, আমি এখানে কি করতে পারি? আমি তো অ্যানালিসিস করে আমি এখানে ডেফিনেটলি জানাচ্ছি আপনাকে। তো ব্রোকার দাদা আপনাকে বললো ঠিক আছে, আপনি আপনি যখন অ্যানালিসিস করে বুঝতে পারছেন প্রাইস নিচে যাচ্ছে, তাহলে একটা কাজ করতে পারেন, আপনাকে আমি একটা রিওয়ার্ড দিতে পারি। রিওয়ার্ড দিতে পারি, রিওয়ার্ডটা কি?
আচ্ছা ঠিক আছে, রিওয়ার্ডটা হচ্ছে যে স্টকটা আপনার কাছে নেই, মানে ধরুন আইটিসি স্টকের কথাই আমি বলছি, আইটিসি স্টকটা আপনার কি পোর্টফোলিওতে নেই। আমরা এতদিন কি করেছি, আমরা বাই করেছি, সেল করেছি, আমার পোর্টফোলিওতে স্টকটা দেখাতো, রাইট? তাহলে এবার আমি বুঝতে পারছি এই যে আইটিসি স্টকটা আমার কাছে নেই, ব্রোকার দাদা বললো আমি রিওয়ার্ড হিসেবে আপনাকে এই স্টকটা দিচ্ছি যে স্টকটা আপনার কাছে নেই। আপনি এই স্টকটা কিনতে পারবেন, বিক্রিও করতে পারবেন। এই স্টকটা কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন, কিন্তু আপনার কাছে স্টকটা যদি না থাকে আমি আপনাকে এই স্টকটা রিওয়ার্ড হিসেবে দিতে পারি, লোন হিসেবে দেবো, সেটা আপনাকে লোন হিসেবে দেবো। লোন হিসেবে দিলে আমার কাছে দুটো ক্রাইটেরিয়া সেই ব্রোকার আপনাকে দেবে। দুটো ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দুটো কি? আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ফান্ড টাকা থাকতে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড ক্রাইটেরিয়া বলছে যে আপনি যে স্টকটা আজকে নিচ্ছেন সেটা আপনাকে দিনের দিন আপনাকে আবার এই রিটার্নও দিতে হবে, স্টকটা রিটার্নও আপনাকে দিতে হবে দিনের দিন। অর্থাৎ আপনাকে যে আইটিসি স্টকটা ব্রোকার লোন হিসেবে দিল, আপনি বুঝতে পারছেন প্রাইসটা কোন রকম ভাবে আইটিসি স্টকটা 450 টাকা প্রাইস চলছে, সেখান থেকে 440 টাকা কি 430 টাকা পর্যন্ত ফল করবে, নিচে আসবে। তাহলে কি আপনি সারাদিন বসে থাকবেন? না, বসে থাকার দরকার নেই। আপনি তো অ্যানালিসিস করেছেন, ব্রোকারকে জানিয়েছেন যে আমি অ্যানালিসিস করে বুঝতে পারছি প্রাইস নিচে আসছে, তাহলে এখানে কি করতে পারি? আপনি এখানে আগে থেকে স্টকটা সেল করতে পারেন, অর্থাৎ হাই প্রাইসে আপনি সেল করতে পারেন, হাই প্রাইসে আপনি সেল করে দিন, এবং দিনের শেষে যখন আপনার টার্গেট কমপ্লিট হচ্ছে আপনি সেটাকে বাই করে নিতে পারেন। অর্থাৎ আপনি 450 টাকায়, ধরুন সাপোজ আপনি 100টা কোয়ান্টিটি, 100টা শেয়ার আইটিসি কোম্পানির 100টা শেয়ার আপনি সেল করে দিলেন, হাই প্রাইসে সেল করেছেন 450 টাকা, প্রাইস আসলো 430-এ, আপনি যে কটা কোয়ান্টিটি নিয়েছেন সেই কটা কোয়ান্টিটি আপনি আবার বাই করে নিলেন কি লো প্রাইসে। অর্থাৎ আপনি আগে কি করেছিলেন, আপনি বাই করেছিলেন, বাই 430 টাকাতে করেছিলেন, সেল করেছেন কততে? 450 টাকায়। আপনি 20 পয়েন্টের কি করেছিলেন, প্রফিট পেয়েছিলেন। 100টা কোয়ান্টিটি আপনি বাই করেছিলেন, আবার 100টা কোয়ান্টিটি আপনি সেল করে দিয়েছেন, রাইট? তাহলে এখানে কি করছেন, যখন আপনি দেখছেন প্রাইস নিচে যাবে আপনি হাই প্রাইসে আগেই স্টকটাকে সেল করে দিচ্ছেন, হাই প্রাইসে আপনি স্টকটাকে সেল করে দিলেন। প্রাইস এবার যত আপনার নিচের দিকে যাবে তত আপনার প্রফিট বাড়তে থাকবে, প্রফিট কি হবে, ইনক্রিজ হবে। অর্থাৎ 450 টাকায় আপনি সেল করেছেন, 430 টাকায় গিয়ে যদি আপনি সেই কটা কোয়ান্টিটি আপনি বাই করে নেন, আপনি তাহলে 20 পয়েন্টস এর এখানে কি পেলেন, প্রফিট পেলেন। যখনই আপনি সেল করবেন আপনাকে দেখবেন পজিশন, আপনার ব্রোকার প্ল্যাটফর্মে পজিশনে যে স্টকটা নিয়েছেন স্টকের নামটা দেখাবে, তার পাশে কোয়ান্টিটি দেখাবে -100, যদি আপনি 100টা নেন -100। যেই আপনি স্টকটা আবার বাই করছেন, আবার XYZ শেয়ারটা +100, তাহলে আপনার যে কটা আপনি সেল করেছেন সে কটা কিনে নিলেন, আপনার পজিশন কি দাঁড়ালো, 0। পজিশনে আপনার কোনো স্টক আর রইলো না, যেটাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলে থাকি। ইন্ট্রাডে ট্রেডিং, যেখান থেকে আমরা রোজকার মতো আমরা এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারি রেগুলার বেসিস। আজকে আপনার মনে হচ্ছে আপনি অ্যানালিসিস করে বুঝতে পারছেন যে প্রাইস আজকে নিচে যাবে, তাহলে তো আপনার কাছে অপশন আছে, ব্রোকার আপনাকে লোন দেওয়ার জন্য বসে রয়েছে স্টকটা। তাহলে সেই স্টকটা যখন আপনি কিনতে পারছেন, মানে সেল করতে পারছেন, প্রথমে আপনি সেল করছেন সেই পরিমাণ কোয়ান্টিটি, আপনাকে দিনের দিনেই কিন্তু আবার কিনে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? জিনিসটা কি হচ্ছে, ইন্ট্রাডে যখন ট্রেডিং করছেন সেক্ষেত্রে আপনি কোন রকম হোল্ডিং করতে পারবেন না, হোল্ডিং হবে না। অর্থাৎ আপনার সকাল 9:15 সময় আপনি ট্রেড নিচ্ছেন, দুপুর 3:20 মধ্যে
কোনো ব্রোকার প্ল্যাটফর্ম 3:15 পর্যন্ত সময় দেয়। এই সময়ের মধ্যে আপনি যে স্টকটা প্রথমে সেল করেছিলেন সেটা আবার এই সময়ের মধ্যে বাই করে নিতে হবে আপনাকে দিনের দিন। আপনি যদি 10টা কোয়ান্টিটি নেন 10টা কোয়ান্টিটি আপনাকে আবার বাই করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এর মাঝখানে যে প্রফিটটা থাকবে সেটা আপনি ঘরে নিয়ে যেতে পারবেন। তার জন্য আপনার কি আছে, ব্রোকারের যে চার্জেসটা আছে সেটা আপনি বাই করুন বা সেল করুন সেটা তো আপনার অবশ্যই দিতে হবে। সেটা দেখা যাচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট পার বাই অর্ডার বা সেল অর্ডারে 20 টাকা করে আপনার কাটে, পার বাই অ্যান্ড সেল অর্ডার। এবং তার সাথে সাথে মোটামুটি কিছু গভর্নমেন্ট চার্জেস আছে, গভর্নমেন্ট চার্জেস জিএসটি থাকে, এসটিটি চার্জেস, এইসব নিয়ে নিয়ার অ্যাবাউট 50 রুপিস মতো কাটে। বাট এখন অনেক সুবিধা হয়ে গেছে, মোটামুটি আপনারা যখন বাই সেল কোনো কিছু করবেন ব্রোকার প্ল্যাটফর্ম থেকে, সেখানে চার্জেসটা দেখায় যে এই ট্রেডটা করতে আপনার কত টাকা চার্জ লাগে। সেখানে কোয়ান্টিটি যত বেশি নেবেন চার্জেস তত বাড়বে। 10টা কোয়ান্টিটি নিলে একরকমের চার্জেস থাকবে, 100টা নিলে আরেকটু ইনক্রিজ হবে। সেটা ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর। কোয়ান্টিটি যত বাড়বে আপনার ইনক্রিজ হবে, আপনার ব্রোকারের চার্জেসও কিন্তু ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যখন কি বুঝলাম, যখন আজকে কোনো স্টক ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, আমি বুঝতে পারছি প্রাইস নিচের দিকে আসছে, তাহলে আমাকে আজকের পর থেকে কিন্তু সেই স্টকে তাকিয়ে বসে থাকতে হবে না, আমি সেখানে এন্ট্রি নিতে পারি ইন্ট্রাডেতে। সেখানে কোনো হোল্ডিং আমি করতে পারবো না। আমি সকাল 9টা 15 থেকে দুপুর 3টে 20-র মধ্যে আমি সেই স্টকটা বেশি দামে সেল করছি, 500 টাকায় সেল করলাম, 480 টাকাতে আবার বাই করে নিচ্ছি, অর্থাৎ এই 20 পয়েন্টস আমার কাছে কি হলো, প্রফিট হলো। যদি 500 টাকায় কিনলেন, প্রাইস 510 টাকায় চলে যায়, তাহলে আপনার কি হবে, লস হবে। তখন আপনার লস হবে যখন আপনার অপোজিট ডাইরেকশনে যাবে। প্রদ্যুৎ বাবু, যদি এন্ড অফ দা ডে যদি এখান থেকে এক্সিট না করেন, আপনার পজিশন স্কোয়ার অফ না করেন, তাহলে ব্রোকার আপনার পজিশন এক্সিট করিয়ে দেবে, স্কোয়ার অফ করিয়ে দেয়, স্কোয়ার অফ করে দেবে। তার জন্য 50 টাকা প্লাস আরো গভর্নমেন্ট চার্জ নিয়ে নিয়ার অ্যাবাউট ওই 60 রুপিস মতো টোটালে আপনার এক্সট্রা কাটবে। ব্রোকারের ছাড়াও আপনার 60 রুপিস মতো এক্সট্রা কাটবে নিয়ার অ্যাবাউট। বোঝা গেল? ক্লিয়ার হলো কি সবার কাছে? অর্থাৎ একদম সেল করলে টাকাটা একটু বেশি লাগে, শর্ট সেলে ব্রোকারেজটা একটু বেশি লাগে। প্রাইস আজকে উপরের দিকে যাচ্ছিল, আপনি বাই করছিলেন, উপরে গিয়ে সেল করে দিচ্ছিলেন বেশি দামে, রাইট? আপনি বেশি দামে এবার থেকে কি করতে পারবেন, সেলটাও করতে পারবেন, কিন্তু আপনাকে সেটা ইন্ট্রাডে করতে হবে। প্রাইস যখন নিচে যাবে আপনি নিচের থেকে বাই করবেন, কনসেপ্টটা সেম, যেটা বাই করছিলেন সেটা সেল করে বিক্রি করে দিচ্ছিলেন, এবার আপনি আগে সেল করলেন পরে গিয়ে বাই, কনসেপ্ট সেম, কনসেপ্ট সেম। ব্রোকার আপনি যখনই ইন্ট্রাডে ট্রেডিং করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে সেই স্টকটা দেবে, সে অটোমেটিক্যালি আপনাকে সেই স্টকটা দেবে। যখন আপনারা দেখবেন যদি কোনো স্টক আপনারা হোল্ডিং করেন, রাইট, সেটা আমরা কিসে বাই করে থাকি, আমরা ডেলিভারিতে বাই করি, ডেলিভারি। আপনি যদি ইন্ট্রাডে করেন, ইন্ট্রাডে সিলেক্ট করলে আপনাকে ইন্ট্রাডে সিলেক্ট করতে হবে দিনের দিন যদি করেন, সেক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে আপনি একটা লিভারেজ পাবেন। ব্রোকার আপনাকে লিভারেজ দেবে, কিরকম? ধরুন আপনার স্টকটার প্রাইস চলছে 2000 টাকা, তাহলে আপনি 5 টাইম লিভারেজ, অর্থাৎ 400 টাকা পার শেয়ার আপনার প্রাইস আসবে, 400 টাকা পার শেয়ার। যদি 1000 টাকা হয় ডিভাইডেড বাই 5, 200 টাকা হবে। যদি 500 টাকা আপনার শেয়ারের প্রাইস হয় তাহলে সেখানে 100 টাকা আসবে। এটা অটোমেটিক্যালি আপনাকে লিভারেজ দিতে হবে। কিন্তু কখনো মার্জিন নিয়ে ট্রেডিং করবেন না, মার্জিন অ্যাভয়েড করুন। অনেক ব্রোকার প্ল্যাটফর্ম, অ্যাঞ্জেল, জিরোধা, আপস্টক্স মার্জিন দেয়, বাট মার্জিন বেনিফিট নেবেন না, লিভারেজ নেবেন। লিভারেজটা অটোমেটিক্যালি ইন্ট্রাডে সিলেক্ট করলে পাবেন 5 টাইম। যদি কোনো স্টক আপনার 200 টাকা হয় প্রাইস, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আপনার কত হচ্ছে, 40 রুপিস পার শেয়ার, অর্থাৎ 40 টাকা, আপনার কাছে 10,000 টাকা ক্যাপিটাল আছে।
ঠিক আছে, তাহলে আপনি ডিভাইডেড বাই 40 করলে কত হয়, নিয়ার অ্যাবাউট আপনি 25টা মতো শেয়ার এখান থেকে নিতে পারবেন, পারচেস করতে পারবেন। ইন্ট্রাডেতে কিন্তু শুধু শর্ট সেল হয় তা নয়, আপনি বাই করতে পারেন, সেলও করতে পারেন, বাই সেলও করতে পারেন, আগে সেলও করতে পারেন, আবার পরে বাইও করতে পারেন। দুটো জিনিসই কিন্তু ইন্ট্রাডেতে পসিবল, ইন্ট্রাডেতে। এবং তার জন্য আপনাকে লিভারেজ দিচ্ছে 5 টাইমস, 5 টাইমস লিভারেজ আমরা কিন্তু পেয়ে থাকি। আপস্টকেও আপনার ইন্ট্রাডে অপশন থাকে, আপনি যখন ট্রেডিং করবেন ওখানে দেখায় ইন্ট্রাডে অপশন থাকে। সবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? শর্ট সেল কনসেপ্টটা, শর্ট সেল কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এবার থেকে জিনিসটা কি বোঝা গেল যে আমরা ইন্ট্রাডে ট্রেডিং ও করতে পারি, কিন্তু মার্কেট থেকে শুধু যে আমরা হোল্ডিং করে টাকা রোজগার করব তা কিন্তু নয়। মার্জিন নিলে দেখুন ব্রোকারের ওখানে ওখানে আবার ওই মার্জিন বেনিফিট আপনাকে দিনে দিন, ধরুন সাপোজ লস হয়ে গেল, সেই টাকাটা আপনার ফান্ডে নেই, আবার টাকাটা অ্যাড করতে হবে, নাহলে ব্রোকার আবার তার এগেনস্টে আবার বেশ কিছু টাকা ইন্টারেস্ট যোগ করবে। ওইসব জন্য মোটামুটি মার্জিন ট্রেডিং আপনি অ্যাভয়েড করবেন। লিভারেজটা যেটা পাচ্ছেন অটোমেটিক্যালি পেয়ে যাবেন যখন ট্রেডিং করবেন, কোনো অসুবিধা নেই। সবার কি ক্লিয়ার হয়েছে? প্রদীপ বাবু মোটামুটি বলছেন, মোটামুটি বলতে আমি ঠিক বুঝি না, আপনি পরিষ্কার বলুন ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা প্রদীপ।